যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দেশটির নেতৃত্বে সবচেয়ে বড় আঘাত এটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলে আসছেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ওয়াশিংটনের মূল চাওয়া। তবে ইরানের বাস্তব পরিস্থিতি এবং শাসন ব্যবস্থা বলছে ভিন্ন কথা। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বরাবরই মাথা ব্যথার কারণ ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। তাই ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে বাণিজ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ হুমকি ধামকি দিয়ে আসছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না, কারণ ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারণের দায়িত্বে ছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের সব পদক্ষেপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খামেনির নেতৃত্বে ইরান তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল। খামেনি হয়ে ওঠেন ট্রাম্পের মাথা ব্যথার কারণ। ফলে পারমাণবিক ইস্যুকে পিছনে ফেলে ইরানের নেতৃত্বের পরিবর্তনে মাথা ঘামাতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মোড়ল চলমান সামরিক অভিযানকে ইরানের জন্য মুক্তির মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। তার মতে শীর্ষ নেতৃত্ব সরিয়ে দিলেই রাষ্ট্র ব্যবস্থা দ্রুত ভেঙে পড়বে। তবে ইরানের বাস্তব পরিস্থিতি বলছে অন্য কথা। বিষয়টি হয়তো ট্রাম্পের ধারণার চেয়েও অনেক বেশি জটিল। রাজনৈতিক সমাজবিজ্ঞানীদের মতে শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়ার মাধ্যমে ট্রাম্প যে লক্ষ্য অর্জন করতে চাইছে তা হিতে বিপরীত হতে পারে। তারা বলছেন, ইরান ভেঙে না পড়ে বরং চরম সামরিকায়িত রাষ্ট্রে পরিণত হতে পারে। সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষা সচিব মাইকেল মুলরয় আল জাজিরাকে বলেন, ভেতর থেকে কোনো সশস্ত্র অভ্যুত্থান ছাড়া উপর থেকে বোমা ফেলে একটি দেশের নিরাপত্তা কাঠামো ধ্বংস করা যায় না। ইরানের ক্ষমতার মূলে রয়েছে দ্বিমুখী সামরিক কাঠামো। দেশটির সুরক্ষা শুধু নিয়মিত সেনাবাহিনী দেয় না, বরং ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC, তাদের সাথে যোগ দেয় বাসিস নামক বিশাল স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনী। বিশেষজ্ঞদের মতে ইরানের এই সিস্টেমটি ব্যক্তিকেন্দ্রিক নয়, প্রাতিষ্ঠানিক। ফলে দেশটির শীর্ষ নেতৃত্ব না থাকলেও এটি অটো পাইলট মোডে চলতে সক্ষম। খামেনির মৃত্যুর পর ইরানের শাসন ব্যবস্থায় বৈধতার ভিত্তি ধর্ম থেকে সরিয়ে বেঁচে থাকার জাতীয়তাবাদের দিকে যেতে পারে। নতুন নীতি হতে পারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার নীতি। বিশেষজ্ঞদের মতে ইরানের মাথা হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের বৃহৎ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ ইরান এখনও অটুট। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। গেল দুদিনে দেশের প্রায় ৭৪টি ফ্লাইট বন্ধ ঘোষণা হলেও সৌদি আরব, দাম্মাম, জেদ্দা সহ বেশ কয়েকটি ফ্লাইট চালু হওয়াতে ধীরে ধীরে কাটতে শুরু করেছে মধ্যপ্রাচ্যগামী বিমানের যাত্রীদের সংকট। নিরাপত্তার কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলো ফ্লাইট বন্ধ করে দেয়। ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইট বাতিল হওয়াতে মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। ফ্লাইট ছিল ১ তারিখে রাত ১:১৫, ওটা ক্যান্সেল হয়েছে। আজকে আবার ২ তারিখ দুপুরে একটাই ফ্লাইট। আমার ফ্লাইট ছিল ১ তারিখে রাত ১টায়, কিন্তু যুদ্ধের কারণে সমস্যার কারণে বন্ধ হয়ে গেছিল। তখন আমাদেরকে বলে দিছিল পরে জানানি হবে। ফ্লাইট শনিবারে ছিল ১ তারিখে রাত ১:১৫, এটা ক্যান্সেল হয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এয়ারপোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, ভোগান্তিতে পড়া যাত্রীরা কি বলছেন? এর কোনো সুরাহা হয়েছে কিনা সবকিছু মিলিয়ে জানাবেন। শ্রাবন্তী, যেমনটি বলছিলেন, সকাল থেকেই আমরা এয়ারপোর্টে ছিলাম। বিশেষ করে আজ তো দুদিন ধরে যে আসলে ফ্লাইট বন্ধ থাকার যে বিষয়টি, সেটি যেমনটি ভোগান্তি দিয়েছে বিদেশগামী যাত্রীদের। পাশাপাশি যদি বলি যে আজ সকাল থেকে বেশ কিছু ফ্লাইট চালু হওয়াতে কিন্তু আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো সৌদি আরব, ওমান, জেদ্দা, দাম্মাম, বেশ কয়েকটি রুটে ফ্লাইট চালু হওয়াতে কিন্তু অনেকটা ভোগান্তি কমার প্রত্যাশা করছেন। এবং যারা গেল ২৮ তারিখে ১ তারিখে টিকিট কেটেছিলেন, তারা অনেকেই কিন্তু যেতে পারেনি এবং তাদের টিকিটটি ক্যান্সেল হয়েছে। তারা পরবর্তীতে আজকে আবার তারা অনেকেই যাচ্ছেন। সব কিছু মিলিয়ে যদি বলি, প্রত্যাশা রাখছেন তারা যে অচিরেই হয়তো বা শীঘ্রই এই সংকটটি কেটে যাবে। আমি সকাল থেকে আমরা আসলে এখানে অবস্থান করছিলাম। তো এক পর্যায়ে যদি বলি যে বিশেষ করে যারা এর আগে টিকিট কেটেছিল, তারা কিন্তু সবকিছু মিলিয়ে যে তাদের যেই আসলে যেতে পারেননি এ বিষয়ে যেমনটি কিন্তু তারা ভোগান্তিতেও ছিলেন। পাশাপাশি আমি একটু কথা বলার চেষ্টা করব শ্রাবন্তী।
বিশেষ করে তিনি 28 তারিখে টিকিট কেটেছিলেন এবং আমরা একটু তার কাছ থেকে শুনে নিব। আমি আসছি জামালপুর থেকে, যাবো সৌদি আরব জেদ্দাতে। টিকিট কেটেছিলেন কত তারিখে? টিকিট কেটেছিলাম, কোম্পানি থেকে কেটে দিয়েছিল টিকিটটা 28 তারিখে এমিরেটসের। তো ফ্লাইটটা ক্যান্সেল হয়, ক্যান্সেল হওয়ার পরে আমরা এমিরেটসের হেড অফিসে যাই, ওখানে কথা বলি। ওনারা বলে আপাতত 3 তারিখের ভিতরে কোনো টিকিট ফ্লাইট নেই কনফার্ম। তারপর আমরা আবার গতকাল, এদিকে ভিসার মেয়াদ আসছে মার্চের 3 তারিখ পর্যন্ত, কোম্পানি মেয়াদ বাড়াচ্ছে না। এরপর আমরা গতকাল ইউএস বাংলাতে টিকিট কাটছি, আবার নিজের অর্থায়নে, আমাদের নিজস্ব অর্থায়নে আবার টিকিট কাটা হয়েছে। এখন আজকে 4:20 ফ্লাইট, এখন দেখার অপেক্ষা আল্লাহ পাক শেষ মুহূর্তে কি করে। আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ পাক একটা কিছু ভালো কিছু করবেন ইনশাল্লাহ। তবে আমাদের দেশে গভর্নমেন্টের কাছে একটা বিনতি নিবেদন, সেটা হচ্ছে আমাদের অনেক লোক প্রবাসীরা কিন্তু অনেক হয়রানির মধ্যে আছে এখানে। কেমন হয়রানি? যেমন এখানে 3 দিন 4 দিন থাকতে হচ্ছে, এখানে খানা দানা, সবার তো অর্থনৈতিক অবস্থা একরকম না। কারো রিলেটিভ আছে, কারো পক্ষের অর্থ আছে, কারো অর্থ নেই, রিলেটিভ নেই। সেক্ষেত্রে যাদের কেউ নেই, অর্থ নেই, রিলেটিভ নেই, তাদের তো এখানে খুব খারাপ অবস্থা। 3 দিন 4 দিন 5 দিন হয়ে এখানে এই রাস্তাঘাটে শুয়ে বসে কাটাতেছে। এটা যদি আমাদের গভর্নমেন্ট যদি একটু সঠিকভাবে তদারকি করে, সেটা আমাদের প্রবাসীদের জন্য অনেক ভালো হয়। সরকার তো যারা ফ্লাইট ক্যান্সেল হয়েছিল তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে, আপনারা কি এর মধ্যে পেয়েছেন কিনা? নিউজে শুনতে পারছি 850 জনের জন্য থাকা খানার ব্যবস্থা করেছে, কিন্তু আমার নজরে আসেনি, সেই সুবিধা আমি পাইনি। এখন হয়তোবা করছে, সেটা আমার দৃষ্টির আড়ালে, সেটা আমি জানি না। শ্রাবন্তী, কথা বলছিলাম একজন প্রবাসী বিদেশগামী যাত্রী, তার সঙ্গে তিনি কিন্তু জানাচ্ছিলেন আমাদেরকে সরাসরি যে বিষয়টি যে 28 তারিখে টিকিট কেটেও কিন্তু তিনি যেতে পারেননি, তবে আজ বিকাল 4টা নাগাদ তার ফ্লাইটের যাওয়ার কথা রয়েছেন। তবে সবকিছু ঠিকঠাক থাকলে উনি হয়তো পৌঁছে যেতে পারেন বলে প্রত্যাশা করেন। এছাড়াও মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে যদি থেমে যায়, আশা করা যায় যে আসলে হয়তো বা কয়েকদিনের মধ্যেই যে সকল যে 74টি ফ্লাইট ক্যান্সেল হয়েছিল সেগুলো পুনরায় চালু হবে এবং বিশেষ করে এই যে আকাশপথের যে স্থবিরতা, সবকিছু মিলে সেই স্থবিরতা কেটে গেলে যারা বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু মধ্যপ্রাচ্যগামী এবং তারা প্রবাস জীবনে কাজ করে এবং বিশেষ করে তাদের এই যে সংকট এবং সেই সংকটের কথা হাসিব, আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান অস্থিরতা 10 থেকে 15 দিনের বেশি স্থায়ী হলে চরম জ্বালানি সংকটে পড়বে বাংলাদেশ। একই সাথে বহুগুণ বাড়বে আর্থিক চাপ। এছাড়া জ্বালানি সহ সব নিত্যপণ্যের দাম হবে ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে লাগাম টানতে হবে বাজার সিন্ডিকেটের। টেকসই সমাধানের জন্য মজুত সক্ষমতা বাড়ানো, আমদানি নির্ভরতা কমানো এবং বিকল্প জ্বালানি ব্যবস্থার পরামর্শ বিশ্লেষকদের। দেশের জ্বালানি চাহিদার 65 থেকে 70% আমদানি নির্ভর। এর বেশিরভাগ অপরিশোধিত জ্বালানি তেল, এলএনজি এবং এলপিজি। এর বড় অংশ আমদানি হয় মধ্যপ্রাচ্য, কাতার, সৌদি আরব, ওমান থেকে। বছরের পর বছর চরম জ্বালানি সংকটে দেশ। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে জ্বালানি পরিবহন বন্ধ হয়ে যাবার শঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সেরকম হলে আরও প্রকট হতে পারে দেশের জ্বালানি এবং আর্থিক খাত, এমন অভিমত বিশেষজ্ঞদের। আমরা কিন্তু কিছুদিন আগে লক্ষ্য করেছি যে সাপ্লাই ডিসরাপশন কিভাবে হতে পারে, সেটা এলপিজির ক্ষেত্রে হয়েছে। এমন আমদানি নির্ভর দেশ হয়ে গেছি এবং আমাদের ডিমান্ডটা এত বেড়ে গেছে যে একটু এদিক ওদিক হলেই কিন্তু আমাদের সমস্যা দেখা দিবে এবং তাই হচ্ছে। জাহাজ চলাচল নিয়ন্ত্রিত হলে, বন্ধ না হলেও জাহাজ ভাড়া বেড়ে যাবে। জ্বালানি তেলের দাম, কয়লার দাম, এলপিজির দাম, গ্যাসের দাম সবই বেড়ে যাবে। তো বেড়ে গেলে আমরা সেই বাড়তি পয়সা কোত্থেকে দেব? টেকসই সমাধানের জন্য মজুত সক্ষমতা বাড়ানো এবং বিকল্প জ্বালানি ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন তারা। যে কোনো জিনিস আমরা যেটা সাপ্লাই দিব মার্কেটে, সেটার যথেষ্ট মজুদ দেশে রেখে কাজ করতে হয়, এইটাই নিয়ম। আমরা এতদিন পর্যন্ত যেভাবে এসে চলেছি সেটা চিন্তা করলে চলবে না, কারণ আমরা এখন আমদানি নির্ভর দেশ হয়ে গেছি। এ যাবৎ দেখেছি যে এই সমস্ত জ্বালানি তেল বা বলেন বিদ্যুৎ, এ সমস্ত দাম বাড়লে সরকারের আয় বাড়ে। সরকার ব্যবসায়ীদের মতো হয়ে গেছে, অসাধু ব্যবসায়ীদের মতো সরকারের এখন এই অবস্থায় সরকারের সেই চরিত্রের পরিবর্তন আনতে হবে। একই সাথে জ্বালানি খাতে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানোর পরামর্শ তাদের। এখানকার বাজার ওই অজুহাতে কিভাবে বাড়ানো হয়, আমরা সবাই, সরকার থেকে সবাই, রাষ্ট্র কার্যকর হয়ে যাবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। 1.5 বছর পর বিভাগীয় প্রশাসকের পরিবর্তে রাজনৈতিক প্রশাসক পেল খুলনা সিটি কর্পোরেশন। তাতে উন্নয়নে কাজে গতি ফেরার আশা নগরীর বাসিন্দাদের।
কেসিসিকে দুর্নীতিমুক্ত করে প্রধানমন্ত্রীর স্বপ্নের গ্রিন অ্যান্ড ক্লিন সিটি গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন কেসিসির নতুন প্রশাসক। তবে নির্বাচন ছাড়া সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগকে ভালো চোখে দেখছে না বিরোধী দল। খুলনা সিটি কর্পোরেশনের প্রায় 15 লাখ মানুষের সেবায় একজন মেয়র, 31 জন কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের 10 জন নারী কাউন্সিলর দায়িত্বে ছিলেন। 2024-এর আগস্টে সরকার পতন হলে তাদের অব্যাহতি দেওয়া হয়। বিভাগীয় কমিশনারকে প্রশাসক করে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার। কিন্তু সেবার বিপরীতে বাড়ে জটিলতা, কেসিসের উন্নয়নের নামে স্থবিরতা। সর্বদলীয়ভাবে সার্বজনীনভাবে যদি এই জনপ্রতিনিধিদেরকে দিয়ে প্রশাসকের কাজ করা যেত, তাহলে আমার মনে হয় জনগণ আমরা যে দলীয়করণের বেড়াজাল থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়। কেসিসের দায়িত্ব আসে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর উপর। নগরবাসীর আশা এবার অন্তত সেবা পাওয়া সহজ হবে। নগরবাসীর যে প্রাথমিক যে সেবাগুলো, এই সেবাগুলো থেকে অনেকভাবে বঞ্চিত, বিশেষ করে নাগরিকত্ব, জন্মমৃত্যু সার্টিফিকেট, তারপর রাস্তাঘাট উন্নয়নে। তবে নবনিযুক্ত প্রশাসকের প্রতি জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা আস্থা রাখলেও বিরোধী দলের আছে ভিন্ন মত। এই শহরের সাথে সিটি কর্পোরেশনের কার্যক্রমের সম্পৃক্ততা আছে এবং সিটি কর্পোরেশনকে নিয়েই, স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে নিয়েই হচ্ছে মূলত একজন এখানে সংসদ সদস্য হিসাবে আমাদের কার্যক্রম। ফুটপাত সমস্যাটা খুব প্রকট সমস্যা, রাস্তা বর্ধিতকরণ দরকার। আমরা সবসময় বলি রাস্তা সংস্কার দরকার, কিন্তু খুলনা জনসংখ্যা বাড়তেছে, গাড়ি বাড়তেছে, কিন্তু রাস্তা কিন্তু বড় হচ্ছে না। শুধু সংস্কার করে কিন্তু সম্ভব না। দলীয় রাজনৈতিক ব্যক্তিকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে, এর ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানিয়েছি। এটা হওয়া উচিত ছিল নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষার লক্ষ্যে। তবে দায়িত্ব পেয়ে খুলনার উন্নয়নে আশার আলো জ্বালাতে চান কেসিসের নতুন প্রশাসক। এটি পরিচ্ছন্ন সবুজ শহর, পরিকল্পিত পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা, চাঁদাহীন, মাদকহীন, মশকহীন, নিরাপদ খুলনা গড়াই থাকবে আমাদের লক্ষ্য। নগরবাসীর প্রত্যাশা পূরণে নতুন প্রশাসক কাজ করবেন, এমন আশা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।